আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। ওসমান হাদির হত্যাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে পালিয়ে, সীমান্ত অতিক্রম করে, এই বিষয়টি একেবারেই পরিষ্কার, দিবালোকের মতোই স্বচ্ছ। এর আগে থেকেই হাসিনা থেকে শুরু করে অন্যান্য পলাতক খুনি লুটেরারা ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারতের প্রশ্রয়ে সেখানে আছে। শুধু আছে তাই না, বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই 5 আগস্ট থেকে ষড়যন্ত্রের মাত্রা ক্রমশ বাড়ছে এবং ভারত সরকার এই ষড়যন্ত্রের একটি অংশ, এটিও সুস্পষ্ট হয়েছে বিভিন্নভাবে। তো বিশেষভাবে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের বিষয়ে বাংলাদেশে একটি জনমত তৈরি হয়েছে। এমনিতেই বাংলাদেশে অনেক আগে থেকেই ভারত বিরোধী একটি স্রোত কাজ করছে এবং জাস্টিফাইবলি, সেটি এরকম না যে হয়তো ভারত বিরোধিতা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে এই ক্ষোভ জনমত এটি এখন বেশ চাঙ্গা এই মুহূর্তে। খুবই একটি সেন্টিমেন্টাল ইস্যু বাংলাদেশের মানুষের জন্য। তো ঠিক এই সময়ে কিছুটা কাকতালীয়ভাবে বলতে হবে, ভারতের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি একটি রিপোর্ট পেশ করেছে। যে রিপোর্টে ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা পুনর্মূল্যায়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিষয়টি নানা কারণে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এবং বাংলাদেশে এখন যা ঘটছে তাতে ভারত এক ধরনের আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আছে। এই রিপোর্ট থেকে সেটি একেবারে সুস্পষ্ট। পার্লামেন্টারি কমিটির রিপোর্ট এবং এই রিপোর্টটি প্রণীত হয়েছে লোকসভার এমপি শশী থারুরের নেতৃত্বে। তো বৃহস্পতিবার দিন একটি শুনানি হয়েছিল সেই রিপোর্টের উপর, যেখানে পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি উপস্থিত ছিলেন। তাকেও নানা রকম প্রশ্ন করা হয় এবং মনে হচ্ছিল যে তিনি কিছুটা হিমশিম খাচ্ছেন প্রশ্নগুলো সামলাতে। তো সংসদ সদস্যরা তাকে যে ধরনের প্রশ্ন করছিলেন বা সেই পার্লামেন্টারি কমিটির মেম্বাররা স্পেসিফিকলি, তো এই রিপোর্টটি আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারিনি আসলে। তো আমি অনেকগুলো পত্রিকায় এই ভারতের এই রিপোর্টটি দিয়েছে, আমাদের দেশে খণ্ডিতভাবে কয়েকটি পত্রিকা এটি দিয়েছে। তো এটি আরেকটু কম্প্রিহেন্সিভ। দ্য হিন্দু থেকে, দ্য হিন্দু একটি এস্টাবলিশ পত্রিকা, ভারতের অনেক পুরনো, হিন্দুর বয়স বোধহয় 200 বছরেরও বেশি। তো এই মুহূর্তে হাতের কাছে হিন্দুর সেই রিপোর্টটি আছে, এটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। তো প্রথমেই শুরু হয়েছে হেডলাইন, ইন্ডিয়া ফেসেস ইটস গ্রেটেস্ট চ্যালেঞ্জ, স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ইন বাংলাদেশ সিন্স 1971। ইন্ডিয়া ফেসেস ইটস গ্রেটেস্ট স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ, সবচাইতে বড় কৌশলগত চ্যালেঞ্জ ইন্ডিয়া ফেস করছে সিন্স 1971, 1971 সালের পর বাংলাদেশে। এই পর্যন্ত আর এতটা সিরিয়াস কোনো চ্যালেঞ্জ ইন্ডিয়া ফেস করেনি। লেটেস্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে রিপোর্টটি। সেখানে যা বলা আছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে ডেভেলপমেন্ট, অর্থাৎ এখন যা ঘটছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিশেষভাবে, তো এই মুহূর্তে ইন্ডিয়া সবচেয়ে সিরিয়াস চ্যালেঞ্জ মোকাবেলা করছে, স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ, কৌশলগত চ্যালেঞ্জ, এটি উল্লেখ করেছে তারা। তো এটি আসলে রিপোর্টের শিরোনাম। আচ্ছা, বলা হয়েছে বাংলাদেশে এখন একটি টার্বিউলেন্ট ব্যাপার যাচ্ছে, খুব উত্তাল বিষয়টি। আর ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ একেবারেই তোপের মুখে পড়েছে, বিশেষভাবে গত 2 বছর এই কথা বলা হয়েছে। এবং বাংলাদেশ একটি শিফট নোটিস করছে, বাংলাদেশে একটি শিফট চলছে, পরিবর্তন। এবং ভারত যদি এখনই পদক্ষেপ না নেয় বা নতুনভাবে চিন্তা শুরু না করে, কাজ শুরু না করে, তাহলে বলা হয়েছে বাংলাদেশে পদ্ধতিগত যে জায়গাটি আছে, স্ট্র্যাটেজিক যে স্পেস আছে ভারতের, সেই জায়গাটি ভারত হারিয়ে ফেলবে। খুবই উৎকণ্ঠার ব্যাপার তাদের জন্য এটি, এমন একটি বক্তব্য পার্লামেন্টারি কমিটির রিপোর্টে। আমি লাইনটি এক্স্যাক্টলি পড়ছি। বলা হয়েছে, India-Bangladesh relation of the past 2 years, and said that, Shashi Tharoor কথা বলা হচ্ছে, Shashi Tharoor said that Bangladesh is witnessing a shift and that New Delhi could end up losing the strategic space in Dhaka without necessary recalibration. So strategic spaceটি তারা ঢাকায় হারিয়ে ফেলতে পারে, বাংলাদেশে হারিয়ে ফেলতে পারে
যদি এক্ষুনি তারা তাদের নেসেসারি রিক্যালিব্রেশন না করে। তো রিক্যালিব্রেশন কথাটির মানে হলো কোনো নির্দিষ্ট সিচুয়েশনে আগের নেয়া পরিকল্পনা, চিন্তা এসব বদলানো এবং নতুনভাবে সিচুয়েশন অনুযায়ী কাজ শুরু করা। তো খুবই গুরুত্বপূর্ণ লাইন এবং কথা মারপেজে। নেসেসারি রিক্যালিব্রেশন ছাড়া বাংলাদেশে তারা জায়গা হারিয়ে ফেলবে, স্ট্র্যাটেজিক জায়গাটি। খুবই ভয়ের কথা তাদের জন্য এটি। আচ্ছা, বলা হয়েছে ৭১-এ যে চ্যালেঞ্জ ছিল, ইন্ডিয়া বাংলাদেশে যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেটি ছিল এক্সিস্টেনশন, অর্থাৎ অস্তিত্বের বিষয়। হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, একটি মানবতাবাদী সংকট ছিল, অ্যান্ড দ্য বার্থ অফ আ নিউ নেশন, এবং একটি নতুন জাতির জন্ম। ৭১-এর বিষয়টি তারা বলছে। টুডে দ্য থ্রেট ইজ সাটলার বাট প্রবাবলি গ্রেভার। এখনকার যে থ্রেট, এটির কথা বলা হয়েছে, এইটি সাটলার, অর্থাৎ সূক্ষ্মতর আরও, ওইটার চাইতে ৭১-এর চ্যালেঞ্জের চাইতে আরও সূক্ষ্মতর, বাট বলা হয়েছে গ্রেভার মানে মোর সিরিয়াস, তবে আরও সিরিয়াস সেটি। আচ্ছা, আর জেনারেশনাল ডিসকন্টিনিউটি, প্রজন্মের বিচ্ছিন্নতা হয়েছে এখানে। প্রজন্ম পাল্টে গেছে, এখন নতুন জেনারেশনের সঙ্গে ফেস করতে হচ্ছে। আর শিফট অফ পলিটিক্যাল অর্ডার, এবং রাজনৈতিক পদ্ধতিগত পরিবর্তন বা রাজনৈতিক বিন্যাসে পরিবর্তন হয়েছে। আচ্ছা, দ্য কলাপস অফ দ্য আওয়ামী লীগ ডমিনেন্স, আওয়ামী লীগের আধিপত্যের কলাপস কিংবা ধস। দ্য সার্জ অফ ইউথ লেড ন্যাশনালিজম, এবং যুবকদের নেতৃত্বে যে জাতীয়তাবাদ সেটি জাগ্রত হয়ে উঠেছে, সেটির কথা বলা হয়েছে। দ্য রি এন্ট্রি অফ ইসলামিস্টস, ইসলামিস্টরা আবার দৃশ্যপটে হাজির হয়েছে। অ্যান্ড ইন্টেন্সিফাইং চাইনিজ অ্যান্ড পাকিস্তানি ইনফ্লুয়েন্স কালেকটিভলি মার্কড আ টার্নিং পয়েন্ট। ক্রমাগত পাকিস্তানি এবং চাইনিজ ইনফ্লুয়েন্স কালেকটিভলি, যৌথভাবে বাংলাদেশে তারা এখন আছে দৃশ্যপটে, সেটির কথা বলা হয়েছে, একটা টার্নিং পয়েন্টের সূচনা করেছে। ইফ ইন্ডিয়া ফেলস টু রিক্যালিব্রেট অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে যদি ইন্ডিয়া যথাযথ পদক্ষেপ নিতে না পারে, ইট রিস্কস লুজিং স্ট্র্যাটেজিক স্পেস ইন ঢাকা, নট টু ওয়ার বাট টু ইররিলেভেন্স। আরও সিরিয়াস বক্তব্য বলা হয়েছে, ঢাকায় স্ট্র্যাটেজিক স্পেস হারিয়ে ফেলবে, কোনো যুদ্ধে হারবে এরকম না, এরকম কথা বলা হয়নি। বলা হয়েছে ভারত অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে বাংলাদেশে। ইররিলেভেন্স শব্দটি ব্যবহার করেছে, অপ্রাসঙ্গিকতা। তো খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য সত্যিকার অর্থে ভীতিকর। এই রিপোর্টে যা উঠে এসেছে তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। বাংলাদেশে এখন যেভাবে পাবলিক সেন্টিমেন্ট জাগ্রত হয়েছে ভারতের বিরুদ্ধে, এবং সেটি জাস্টিফাইবলি, আমি আবারও বলছি, এটি কোনো সস্তা সেন্টিমেন্ট না। সঙ্গত কারণে এখন যে ভারত বিরোধিতা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, যৌক্তিকভাবে সেটি তৈরি হয়েছে, আর সেটি তারা অ্যাড্রেস করতে পারবে যদি তারা বিষয়টি বুঝতে পারে। তো এই রিপোর্ট বলছে তারা বোধহয় বুঝতে শুরু করেছে। তারা বলছে ভারত বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আচ্ছা, তারা বলছে হাসিনাকে আশ্রয় দিয়ে তারা ভালো করেছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং এইটি ভারতীয় সভ্যতার অংশ। সিভিলাইজেশনাল এথোস অ্যান্ড ভারতের জন্য বিষয়টি ট্রেডিশনাল। আচ্ছা, তারপর তবে অ্যাড করেছে তারা এখানে, যে নতুন দিল্লিকে এনশোর করতে হবে। তারা আশ্রয় দিয়ে ভালো করেছে এটি বলছে, বাট নতুন দিল্লিকে এনশোর করতে হবে যে হাসিনা ডাজ নট ক্যারি আউট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এইমড এট হার কান্ট্রি ফ্রম ইন্ডিয়ান সয়েল। এটি এনশোর করতে হবে হাসিনা ভারতের মাটিতে থেকে তার নিজের দেশ বাংলাদেশের দিকে যাতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস পরিচালনা করতে না পারে। রিপোর্টে উঠে এসেছে, বাট এটি তারা এতদিন করছিল, অ্যালাউ করছিল। ভারত এবং বাংলাদেশের মধ্যে হাসিনাকে আশ্রয় দেওয়া একটি বড় ইস্যু হয়ে উঠেছে আওয়ামী লীগের ফলের পর থেকে, আগস্ট 2025 থেকে, এবং এই বিষয়টি বাংলাদেশের কাছ থেকে রিপিটেডলি ভারতকে বলা হয়েছে, ভারতকে অ্যাপ্রোচ করা হয়েছে, এবং ভারতকে জায়গা দেওয়ার জন্য ভারতকে অভিযুক্ত করা হয়েছে, এবং তারা ভারতে থেকে বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি উস্কে দিচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এই অভিযোগ তাদের কাছে করা হয়েছে। আচ্ছা, ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি বলেছে যে হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলে বা যেসব বক্তব্য দিচ্ছে টাইম টু টাইম, সেইটি তার পার্সোনাল কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে করছে। ভারত সরকার তাকে কিছু দেয়নি, কোনো প্ল্যাটফর্ম দেয়নি। ইন্ডিয়া ডাজ নট প্রোভাইড হার উইথ আ পলিটিক্যাল প্ল্যাটফর্ম অর এনি পলিটিক্যাল স্পেস টু আন্ডারটেক পলিটিক্যাল অ্যাক্টিভিটি ফ্রম ইন্ডিয়ান টেরিটরি।
ভারতের ভূখণ্ড থেকে ইন্ডিয়ান সরকার তাকে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম দেয়নি। হাসিনা পার্সোনাল কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে যা কিছু করবার করছে। আচ্ছা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়েছে এবং সম্ভবত এই দলটি 2026-এর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। আচ্ছা, তো এই ছিল তাদের বক্তব্য। মোটামুটি রিপোর্টটিতে এই উঠে এসেছে। তো এটি খুবই প্রণিধানযোগ্য একটি বিষয় যে তারা বুঝতে শুরু করেছে, এবং রিপোর্টটি আরও বড়, তো আমি পুরোটা কাভার করছি না। সেভেন সিস্টার্সের কথা এখানে এক জায়গায় আছে। এখানে বলা হয়েছে যে সেভেন সিস্টার্সও বেশ ঝুঁকিতে আছে এই মুহূর্তে। বাংলাদেশের যে রিসেন্ট ডেভেলপমেন্টস এইসবকে নিয়ে সেভেন সিস্টার নিয়েও তারা আশঙ্কা প্রকাশ করেছে। তো তার মানে ভারত উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, এবং বিষয়টি নিয়ে তারা গভীরভাবে ভাবছে। তাদের রিপোর্টে এটি উঠে এসেছে। এটি কোনো তুচ্ছ বিষয় না, তাদের পার্লামেন্টারি কমিটির রিপোর্ট, এবং এই রিপোর্ট যার নেতৃত্বে তৈরি হয়েছে শশী থারুর। তিনি অনেক সুপরিচিত একটি নাম ভারতের রাজনীতিতে এবং আন্তর্জাতিক পলিটিক্সে, আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্সে। তো এই রিপোর্টটি খুবই গুরুত্ব বহন করে এই মুহূর্তে। আমাদের জন্য তো গুরুত্ব নিশ্চয়ই বহন করে, কারণ আমরা বুঝতে পারছি ভারতের স্ট্র্যাটেজিক প্ল্যান কী হতে যাচ্ছে বা তারা কীভাবে বিষয়টি অ্যাড্রেস করছে। তো সবচেয়ে ভালো কথা হলো সব তারা ঠিকই বলছে এই পর্যন্ত যা বলেছে, কিন্তু এটি তারা কি করে ভাবলো যে হাসিনাকে তখন আশ্রয় দিয়েছে, ঠিক আছে, বোঝা গেল হাসিনা পালিয়ে গিয়েছে, আশ্রয় দিয়েছে। হাসিনাকে তারা ওখানে ধরে রাখবে। শুধু হাসিনা না, আওয়ামী লীগের আরও হাজার হাজার অপরাধী, লুটেরা, খুনি সেখানে গিয়েছে, মানবতা বিরোধী অপরাধকারী, তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। তো হাসিনা সহ এই লোকগুলোকে তারা ভারতে ধরে রাখবে, আতিথেয়তা প্রদর্শন করবে, আর বাংলাদেশের সঙ্গে অন্যান্য দিক থেকে ইস্যুটি সেটেল করবার চেষ্টা করবে। এটি তো কখনো হবার নয়। তারা এত কিছু বুঝে, তারা এটি বুঝতে পারে না যে হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের কার্যকর ফলপ্রসূ কোনো আলোচনা, কোনো রকম কিছু সফলকাম হবে না। এইটুকু সত্য তাদের অনুধাবন করতে এত দেরি কেন হচ্ছে? ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই তারা বলেছে, ফাইন, বাট হাসিনাকে ধরে রেখে এখনো তারা যদি মনে করে যে এইটি এই ভারতীয় সভ্যতা, হাসিনাকে ধরে রাখতে হবে, হাসিনা খুনের মামলার আসামি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাহলে তাদের এই রিপোর্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রিপোর্ট আর্জ করেছে, আহ্বান জানিয়েছে কী কী করতে হবে, রিক্যালিব্রেট করতে হবে, এবং বলা হয়েছে যে উন্নয়ন সহযোগিতা বাড়াতে হবে বাংলাদেশের সঙ্গে। সে উন্নয়ন সহযোগিতা আমাদের দরকার নেই, যথেষ্ট হয়েছে, ইনাফ ইজ ইনাফ, আমরা অনেক পেয়েছি, যথেষ্ট। তো আমাদের নতুন করে কোনো উন্নয়ন সহযোগিতা দরকার নেই। আর কোনো উন্নয়ন সহযোগিতা দেখিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করা যাবে না, এবং ভারতের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে আমাদের মানুষের মনে, সেটি দূর করা যাবে না। একমাত্র রাস্তা হলো আনকন্ডিশনালি হাসিনাকে ফেরত পাঠাতে হবে, সব খুনি লুটেরাকে ফেরত পাঠাতে হবে। তারপর বাংলাদেশের সঙ্গে ভারতের হতে পারে কোনো ফলপ্রসূ আলোচনা, নেইবারলি ডিসকাশন হতে পারে, অনেক কিছু হতে পারে, দুই প্রতিবেশীর মধ্যে স্বাভাবিক কর্মকাণ্ড যা যা হয়। তো তারা এই ইস্যুটি কীভাবে অ্যাড্রেস করছে সেটি হয়তো আগামী দিনে বোঝা যাবে। এই রিপোর্টে সেই বিষয়ে কোনো ইঙ্গিত নেই। হাসিনাকে ফেরত পাঠাবে এমন কিছু আমরা আন্দাজ করতে পারলাম না, যদিও অন্যান্য সাইড ইস্যু নিয়ে কথা বলেছে, সেগুলোর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ছিল নিঃসন্দেহে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ওসমান হাদির হত্যাকাণ্ড বা তার মৃত্যু আমাদের দেশের রীতিমতো জাতীয় শোকে পরিণত হয়েছে। জীবিত অবস্থায় ওসমান হাদির অবস্থা কেমন ছিল, তার কথা কর্ম বা তার আচরণ, তার দৃষ্টিভঙ্গি, তার রাজনৈতিক যে অভিলাষ, এটার যদি আপনি একটা বৃত্ত তৈরি করার চেষ্টা করেন তাহলে দেখবেন সেই বৃত্তের যে পরিসর ছিল খুবই সংক্ষিপ্ত। তিনি একটি এমপি নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলেন। হওয়ার সম্ভাবনা ছিল 1%, না হওয়ার সম্ভাবনা ছিল 99%। তো বাংলাদেশে 300 জন এমপি তিনি যদি হতেনও, তাহলে সেক্ষেত্রে মানে তার রাজনৈতিক বৃত্তটা কোন পর্যায়ে থাকতো ওই সময়টিতে। আর যদি তিনি না হতেন, পরাজিত হতেন, তাহলে কোন পর্যায়ে যেত। অন্যদিকে যেটা হলো যে তার যে কর্মকাণ্ড, তো সেই তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড এই তিনি যতদিন জীবিত ছিলেন, আমরা তার ব্যক্তিগত জীবন, তার বাড়ি, তার যে যাকে বলে অধিক্ষেত্র, কর্মের অধিক্ষেত্র, ইনকলাব মঞ্চ কী করে বা তার সংসার কীভাবে চলে, তিনি কি করে জীবিকা নির্বাহ করেন, কাদের সাথে চলেন, এগুলো নিয়ে আমাদের আগ্রহ মানে সারা বাংলাদেশে যদি ধরেন সেই আগ্রহ
ছিলই না বলতে গেলে, বরং তার কিছু কথাবার্তার কারণে তিনি অনেকের কাছেই দেখা যাচ্ছে যে অপ্রিয় ছিলেন। কিন্তু যখন তিনি আহত হলেন, এখন বিস্ময়কর একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, যেটি ঘটার কথা নয়। এখন আজকে আমি এই ভিডিও যখন করছি তখন তার জানাজা হলো। ঠিক এই সময়টিতে মুক্তিযুদ্ধের যিনি উপপ্রধান তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। যিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, জনাব এ কে খন্দকার, এবং বিস্ময়কর একজন পার্সোনালিটি। আমি তার সাথে চলেছি তো, বিস্ময়কর, মানে তার দিকে আপনার তাকিয়ে থাকতে হবে মুগ্ধতায়, কিন্তু পৃথিবী জানল না। কিন্তু আজকে এই বাংলার মাটিতে জনাব ওসমান হাদির যে মৃত্যু হলো এবং যে জানাজা হলো, আমি আমার জীবদ্দশায় এইরকম জানাজা দেখিনি। এতটা মানে মানুষের যে অংশগ্রহণ, তাও আবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাও দেখিনি। আর তার যে আহত হওয়ার পর যে তাকে নিয়ে মানুষের যে শোক, বিহ্বলতা, তারপরে মানুষের প্রশ্ন, মানুষের আবেগ, এটি একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। তো চলে যাওয়ার ফলে সরকার কি করলো, তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করা, আবার সেখান থেকে আনা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাফন করা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবি নজরুল ইসলামের পাশে তাকে কবর দেওয়ার যে সিদ্ধান্ত সিন্ডিকেট পাশ করলো, এটি এই বাংলাদেশে অতীতে এভাবে কেউ পারত না। এমনকি যে জায়গাটিতে তিনি সমাধিস্থ হলেন, এখানে কবি নজরুলকে যখন সমাধিস্থ করা হলো, তখনও অনেকে যাকে বলা হয় দ্বিমত পোষণ করেছে, অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয় চত্বরে কেন কবি নজরুল সমাধিস্থ হবেন। ঠিক ওসমান হাদির ব্যাপারে যখন সিদ্ধান্ত হলো, এটি নিয়ে মনের মধ্যে কার কি আছে ডাজ নট ম্যাটার, কিন্তু এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে একটা সিঙ্গেল লোক এই মুহূর্তে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যে এই বিষয়ে দ্বিমত পোষণ করে সামনে এসে একটা শব্দ বা একটা কুক দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। তো এই যে একটা ভাবাবেগ তৈরি হলো জনাব ওসমান হাদির জন্য, এটার নেপথ্য কারণ নিয়ে আলোচনা করব, সাইকোলজিক্যাল কারণ নিয়ে, মানসিক কারণ নিয়ে আলোচনা করব। আমাদের দেশে যেটি হয় সেটি হলো যে মানুষ যা কর্ম করে, মানুষ যে কর্ম করে সেই কর্মের 1%ও তার মৃত্যুর পরে আমরা এই পৃথিবীবাসী দিতে পারি না। এটাই বাস্তবতা, এবং এটাই মানে লক্ষ লক্ষ ঘটনার মধ্যে এটাই ঘটে থাকে। আপনি সারা জীবন অনেক কিছু করেছেন, অনেক কিছু করার পরেও দেখা গেল যে মৃত্যুর সময় আপনাকে নিয়ে কোনো আবেগ তৈরি হয় না। যেভাবে বললাম যে এ কে খন্দকার সাহেব এই একই দিনে তিনি মারা গেলেন যেদিন হাদির জানাজা হচ্ছে, কিন্তু তাকে নিয়ে কোনো মানে একটা উচ্ছ্বাস হয় না, কে গার্ড অব অনার দেবে। নর্মালি তো তিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন, মুক্তিযুদ্ধের সে উপ অধিনায়ক ছিলেন, পরবর্তীতে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। তো তাকে নিয়ে তো সংসদের সেই দক্ষিণ প্লাজাতে বিশাল আয়োজন হওয়ার কথা, কিন্তু কে দিবে, সময় কোথায়? তিনি একজন সাবেক আওয়ামী লীগ নেতা, তাকে এখন সেলুট দেওয়ার মতো অবস্থা নেই বললেই চলে। তো সেখানে এরকম ওসমান হাদির যে ঘটনা, সেই ওসমান হাদির এই ঘটনা যদি এখন দেখা গেল যে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা যদি ইন্তেকাল ফরমান, তো ওসমান হাদির এই সংবর্ধনা, জানাজার সংবর্ধনা, যেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে দেওয়া হলো, এটা আগামী দিনে যারা পলিটিক্স করবেন, রাজনীতি করবেন, তাদের জন্য এটা একটা থ্রেট। এখন এই যে আমরা সবাই দুঃখ প্রকাশ করছি, আমরা সবাই অংশগ্রহণ করছি, আমরা সবাই সাড়া দিচ্ছি, আমরা সবাই জনাব ওসমান হাদির বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছি, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? কেন আমরা এই কাজগুলো করছি? আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে এর বিষয়টা নিয়ে আপনি চিন্তা করেছেন কিনা? আমি নিশ্চিত আপনি চিন্তা করেননি। আমরা কেবলই মাত্র মানে ফ্যাক্ট, ওসমান হাদি মারা গেছেন, এই ঘটনাটা আমরা শুনছি। তারপরে এই ঘটনা কেন্দ্রিক যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে বা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, ক্রিয়া হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, সেগুলোর সঙ্গে আমরা রেসপন্ড করছি। ওসমান হাদি যাকে বলা হয় আহত হলেন, আমরা সবাই কান্নাকাটি শুরু করলাম। ওসমান হাদি সিঙ্গাপুরে গেলেন, আমরা সবাই প্রার্থনা করলাম। তিনি লাশে ফিরে আসলেন, আমরা সবাই জানাজাতে অংশগ্রহণ করলাম।
তো ওসমান হাদির মৃত্যুর সংবাদ শুনে আমরা প্রথম আলো পুড়িয়ে ফেললাম, বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে আগুন দিলাম। তারপরে এই যে এতগুলো ঘটনা ঘটলো, এই ঘটনাগুলো ইসে যাকে বলা হয় স্বাভাবিক ঘটনা নয়। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথাগুলো আমি এখানে বলার মতো সাহস পাচ্ছি না। আপনারা বুঝতে পারছেন, আপনাদের মতোই আমার অবস্থা। তো এইটা কেন হলো, এটা কেন হলো, এই বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে মানুষের মন নিয়ে, স্বপ্ন নিয়ে, বিজ্ঞান নিয়ে সবচেয়ে এই গত 400-500 বছরে সারা পৃথিবীতে মানে যাদেরকে বলা হয় যে মাস্টার মাইন্ড, মানুষের হৃদয় এবং মন, মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে সিগমন্ড ফ্রয়েড, আবার বলছি সিগমন্ড ফ্রয়েড। তো সেই সবচেয়ে বড় দার্শনিক, সাইকোলজিস্ট, স্বপ্ন বিশারদ, তাকে যদি এখন এই বাংলার এই সময়টা নিয়ে প্রশ্ন করা হতো, তিনি সম্ভবত এই যে অবস্থা, সেই অবস্থা দেখে তিনি যাকে বলা হয় জ্ঞান হারিয়ে ফেলতেন। কারণটা হলো 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ তারা বিভ্রান্ত, ভীষণ রকম বিভ্রান্ত। এতগুলো মানুষ 1971 সনেও বিভ্রান্ত ছিল না। ওই সময়টাতে মুক্তিযোদ্ধা ছিলেন যাদের কে অন্তরস্থল থেকেই মানুষ ভালোবাসত। ওই সময়টাতে রাজাকার ছিলেন, একটা বিরাট অংশ তাদেরকে ভালোবাসত। ওই সময় আলবদর ছিলেন, আসাম ছিলেন, শান্তি বাহিনী ছিল, পাকিস্তান আর্মিদের দোসর ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে পাকিস্তান আর্মির নাম করা সব দালাল ছিল, সর্বজন শ্রদ্ধেয় দালাল ছিল। যারা মুক্তিযুদ্ধ, আপনি চিন্তা করেন যে আমরা যে আব্বাস উদ্দিনকে খুব সম্মান করি না, আব্বাস উদ্দিন, তো শিল্পী আব্বাস উদ্দিন, তার পরিবার মোস্তফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান, এরা সবাই পাকিস্তান প্রেমী ছিলেন, এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিলেন। আমরা এই যে জহির রায়হানের বড় ভাই মুনীর চৌধুরী মানে আমাদের রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদারের হলো সন্বন্ধী, আর শমী কাছারের যাকে বলা হয় বাবা, না শমী কাছারের বাবা না, মুনীর চৌধুরী যে কবির চৌধুরীর হলো যাকে বলা হয় বড় ভাই মুনীর চৌধুরী, কি ছিলেন? পাকিস্তানপন্থী ছিলেন, রাজাকারপন্থী ছিলেন। কিন্তু এরকম সর্বজন শ্রদ্ধেয়। তাহলে চিন্তা করুন যে 71 সনে যে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু সমাজটা একটা স্ট্যাবল ছিল এবং যার যার জায়গাতে তারা শতভাগ নিশ্চিত ছিল যে তারাই বিজয়ী হবেন, এবং বিভ্রান্ত ছিলেন না কেউ। সবার মধ্যে একটা আশা ছিল। আওয়ামী লীগ যারা করতেন প্রচণ্ড স্বপ্ন নিয়ে তারা জীবন বাজি রেখেছেন যে আমরাই জিতব। রাজাকার যারা করেছেন তারা শতভাগ নিশ্চিত ছিলেন যে আমরাই জিতব। ফলে কি হলো, সমাজের মধ্যে হতাশা ছিল না, ক্রোধ ছিল, রাগ ছিল, স্বপ্ন ছিল। বাট অ্যাট দিস মোমেন্ট 18 কোটি মানুষের মধ্যে হতাশা। কেউ তার নিজের অবস্থানে সুখী নয়। একজন সিঙ্গেল লোক স্বপ্ন দেখতে পারছেন না, সামনে এগুতে পারছেন না। প্রত্যেকটা মানুষের মধ্যে সীমাহীন আতঙ্ক। কেউ এখানে আশ্বাস দিতে পারছেন না, প্রশ্বাস দিতে পারছেন না, নিরাপত্তা দিতে পারছেন না, কিন্তু সকলেই ভয় পাচ্ছেন আর ভয় দেখাচ্ছেন একা একা। তো এভাবে 18 কোটি মানুষের মধ্যে সম্মিলিতভাবে হতাশা, দুঃস্বপ্ন, আতঙ্ক, ভয়, অভাব, অভিযোগ, নিরাপত্তাহীনতা থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিছু টগবগিয়ে ফুটছে। আর যখন এরকম একটা ভয় থাকে তখন মানুষের মানবিক চরিত্র থাকে না। মানবিক চরিত্র কি? হিদায়া, ভালো এবং মন্দের পার্থক্য করা, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া, অন্যায়কে ঘৃণা করা, সত্য কথা বলার দুরন্ত সাহস, যে কোনো অবস্থায় সত্য কথা বলার দুরন্ত সাহস। এরপর আপনার সামনে যখন আলো আসবে, আধার আসবে, আপনি আলোকে পছন্দ করবেন, আধারকে পরিহার করবেন। আপনার সামনে যখন গোলাপ আসবে আর ধুত্রার ফুল আসবে, আপনি গোলাপের ঘ্রাণ নেবেন, ধুত্রার ফুলের দিকে তাকাবেন না। এরকম মানুষের কতগুলো মানবিক গুণাবলী রয়েছে। আর অন্যদিকে অনেকগুলো কীট রয়েছে, পতঙ্গ রয়েছে এই সমাজে, অনেকগুলো
পশু রয়েছে, পাখি রয়েছে, সরীসৃপ রয়েছে, সাপ রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, চরিত্র, অভ্যাস রয়েছে। তো মানুষের যে মানবিক বৈশিষ্ট্য, সেই মানবিক বৈশিষ্ট্য অনুযায়ী তার মেরুদণ্ড আছে। সে সত্য কথা বলবে, সত্য পছন্দ করবে, স্বপ্ন দেখবে, প্রেম করবে, ভালোবাসা দিবে, বিয়ে, শাদী। এই যে মানবিক গুণাবলী, সেই মানবিক গুণাবলী গত সেই 15 বছর ধরে এই মানবিক মূল্যবোধের উপরে যে অব্যাহত আঘাত এসেছে, সেই আঘাতের ফলে মানুষের চিন্তা শক্তি কমে গেছে। ন্যায় অন্যায় পার্থক্য করার, বিচার করার, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর, অন্যায়কে প্রতিহত করার, ঐক্যবদ্ধ হওয়ার, রুখে দাঁড়ানোর যে শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলো এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ফলে আমরা আসলে রেসপন্ড করতে পারছি না, কোনো একটা ব্যাপারে রেসপন্ড করতে পারছি না। আমরা শুধুমাত্র অনুসরণ করছি। মানে যে কোনো একটা ঘটনা যখন ঘটছে, এই ঘটনা ঘটার সঙ্গে আমাদের যেভাবে রেসপন্ড করা দরকার, সাড়া দেওয়া দরকার, ইয়েস আমি আপনার পক্ষে আছি, এটাই সঠিক, আমি আপনার পক্ষে নেই, আমি আপনার বিরোধিতা করি কারণ আপনি খারাপ পথে আছেন, এই যে রুখে দাঁড়ানোর যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা সুন্দর একটা কবিতা সেই রচনা করে গেছেন বিখ্যাত এই যে কবি শঙ্খ ঘোষ, মেরুদণ্ড। পড়ে দেখেন, যে সেই পড়লেই বুঝতে পারবেন যে সমাজ কিভাবে আছে। তো সেই জায়গাতে কি হলো, আমরা এখন কোনো কিছুতেই স্থির থাকতে পারছি না। আমাদের আতঙ্ক, ভয় সীমাহীন। তো এই সব মিলিয়ে যখন এই হাদির এই দুর্ঘটনা ঘটলো, হত্যাকাণ্ড ঘটলো, তখন আমাদের মধ্যে যে পুঞ্জীভূত কান্না, আমরা কাঁদতে চাচ্ছি, জোরে জোরে কাঁদতে চাচ্ছি, কিন্তু কান্নার কোনো সুযোগ পাচ্ছি না। আমাদের বাপ মরছে না, আমাদের আপনজন কেউ মরছে না, বা আমাদের বাড়িঘর যাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে তারাও কাঁদতে চাচ্ছি। আমাদের যে শোক প্রকাশ করতে চাচ্ছি, আমরা সেই শোক প্রকাশ করার কোনো সুযোগ পাচ্ছি না। ফলে যখন এরকম একটা সেলিব্রিটি হয়ে যায়, আপনি দেখুন আমরা সিনেমা হলে গিয়ে সবাই দলে দলে কান্নাকাটি করি, বা পাড়া প্রতিবেশী মারা গেলে আমরা দলে দলে গিয়ে সেখানে গিয়ে অশ্রু বিসর্জন করি। তো যখন এই যে আমাদের দেশের সকল মানুষ একসঙ্গে চিৎকার করে কাঁদতে চাচ্ছে, সেই কান্নাটি আসলে হাদির এই মৃত্যুতে একসঙ্গে ব্রাস্ট হয়েছে। 2 নম্বর হলো যে আমরা ক্ষোভ দেখাতে চাই, বিক্ষোভ দেখাতে চাই, আমরা রাগ হতে চাই, কিন্তু আমাদের সাহস নেই। একটা সিঙ্গেল ঘটনাকে কেন্দ্র করে আমরা ক্ষোভ দেখাবো, প্রতিবাদ করব, বা আমরা দুষ্টের দমন শিষ্টের পালন করব, এটা আমরা পারছি না। কিন্তু যখন এইরকম একটা ঘটনা ঘটে, সেই ঘটনার মধ্যে যখন আমাদের এই ক্ষোভ প্রকাশের ন্যূনতম সুযোগ আমরা পাই, তখন আমরা সেটা দেখানোর চেষ্টা করি, প্রচণ্ডভাবে দেখানোর চেষ্টা করি। আর আমাদের সমাজে যখন এরকম একটা বিশৃঙ্খল অবস্থা চলে, তখন এর মধ্যেও যারা দুষ্টুমি করে, বদমাইশি করে, যারা মানুষকে নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করে, তারাও এরকম একটা সুযোগকে বেছে নেয়, পুরো জিনিসটিকে উলট পালট করে দিয়ে চেটে ফুটে খাই, এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য। ফলে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, সেই আলোচনার মূল ব্যাপার হলো যে উসমান হাদির আহত হওয়া থেকে তার একেবারে দাফন কাফন হওয়া পর্যন্ত যে পুরোটা সময়, এই সময়ের মধ্যে যা কিছু হয়েছে, জনগণ যেভাবে অংশগ্রহণ করেছে বা নিজেদেরকে বিরত রেখেছে, অনেকে চুপ থেকেছে, অনেকে প্রতিক্রিয়া দেখাইয়াছে, এর অর্থ আমরা কেউ স্বাভাবিক অবস্থায় নেই। যদি সবাই স্বাভাবিক অবস্থায় থাকতো তাহলে কি হতো, সেটি একটি ভিন্ন প্রসঙ্গ। মহান আল্লাহ আমাদের সবাইকে স্বাভাবিক থাকার, স্বাভাবিক কর্ম করার, মানুষ হিসেবে বেঁচে থাকার, মানবিক মূল্যবোধ জাগ্রত করার, এবং মানুষের যে মেরুদণ্ড রয়েছে, বিবেক রয়েছে, বোধ রয়েছে, সেগুলো নিয়ে শেষ ক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর খলিফা রূপে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেন পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুন।